আমরা এতক্ষণ দেখলাম যে অম্ল কি জিনিস এবং ক্ষারক কি জিনিস, এবং এই ক্ষারকের ভিতরে আমরা আরেকটা পার্ট দেখেছি যেটা হচ্ছে ক্ষার। তো এইবার আমরা দেখি যে এই অম্ল ও ক্ষারকের বিভিন্ন ধরনের ব্যবহার। তো আগে আমরা ব্যবহারগুলো দেখে যাই যে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কোথায় কোথায় এই জিনিসগুলো ব্যবহার করি, তাহলে এরপরে যে এদের বৈশিষ্ট্য বোঝাটা অনেক সোজা হয়ে যাবে। তো যদি একদম প্রথমেই দেখি এদের ব্যবহারের প্রথমেই হচ্ছে যে আমরা ধরো তোমরা যারা বাসা বাড়িতে জামা কাপড় কাচতে দেখেছো, অনেক সময় দেখবে যে জামা কাপড়ের বিভিন্ন যে শক্ত দাগ রয়ে যায়, যে দাগটা রয়ে যায় মানে উঠতে চায় না, এইসব দাগ পরিষ্কারের জন্য ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। এখন এই যে ব্লিচিং পাউডার, যেটা ব্লিচিং পাউডারের সংকেত হচ্ছে CaOCl, এবং আমার টিচার যখন আমাকে পড়িয়েছিলেন তো এইটা মনে রাখার একটা সহজ উপায় বলেছিলেন যে CaOCl, এটা হচ্ছে যে তোমরা শিয়াল তো চিনো, তো মনে করবে যে শিয়ালকে তোমরা ডাকতেছো, যে CaOCl। তো এই হিসাবে এইটা হচ্ছে আমাদের ব্লিচিং পাউডার, এইটা সংকেতটা। এই ব্লিচিং পাউডার তৈরি করতে আমরা ক্ষারক ব্যবহার করি। ক্ষারক, তো এই ব্লিচিং পাউডার আমরা কিভাবে তৈরি করি? ব্লিচিং পাউডার তৈরি করা হয় CaOH2 অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা ক্লোরিন গ্যাস যুক্ত করি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখনই আমরা ক্লোরিন গ্যাস যুক্ত করি তখনই এই ব্লিচিং পাউডার তৈরি হয়। তো এই যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এইটাকে বলা হয় হচ্ছে লাইম ওয়াটার বা চুনের পানি। লাইম ওয়াটার বা চুনের পানি। এখন আসি তাহলে এই চুনের পানি আসলে কি জিনিস বা চুন আসলে কি? চুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, অর্থাৎ এই যে ক্যালসিয়াম অক্সাইড এইটাও কিন্তু এক ধরনের ক্ষারক। তো ক্যালসিয়াম অক্সাইডের সাথে যেহেতু চুনের পানি, তাহলে এটা হচ্ছে চুন বা লাইম। এর সাথে আমরা পানি যুক্ত করব H2O, পানি যুক্ত করলে এরা তৈরি করা হচ্ছে CaOH2। তাহলে এই যে ব্লিচিং পাউডার তৈরিতে ক্ষারক ব্যবহার করা হচ্ছে। এরপরে ধরো অ্যান্টাসিড। অ্যান্টাসিড জিনিসটা হচ্ছে যাদের ধরো পেটে গ্যাসের সমস্যা হয়, এরা অনেক বেশি ভালো করে চিনতে পারে যে অ্যান্টাসিড আসলে কি। তো অ্যান্টাসিড হচ্ছে এই যে গ্যাসের যে ট্যাবলেট গুলা বা সিরাপ গুলা, এরাই হচ্ছে অ্যান্টাসিড। তো অ্যান্টাসিডের ব্যাপারটা হচ্ছে মূলত অ্যান্টি অ্যাসিড, অর্থাৎ অ্যান্টাসিড হচ্ছে এমন একটা জিনিস যা অ্যাসিডকে প্রশমিত করে। এখন আমাদের প্রবলেম হচ্ছে পেটে, যে পাকস্থলীতে সমস্যা, যে পেটের ব্যথা হচ্ছে বা গ্যাস্ট্রিকের প্রবলেম, তার ভিতরে আমার অ্যাসিডকে কেন প্রশমিত করতে হবে? এর কারণ হচ্ছে যে আমাদের যখন এই যে গ্যাস্ট্রিকের প্রবলেমটা হয়, এইটা মূলত হয় হচ্ছে যে পাকস্থলীতে অ্যাসিডের কারণে। আমাদের পাকস্থলীতে খাবার পরিপাকের জন্য HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হয়, অর্থাৎ আমাদের পাকস্থলীতে HCl দেহ থেকেই পাকস্থলীর ভিতরে বের হয়ে যায় HCl। এই যে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইটা হচ্ছে আমাদের খাবার পরিপাকে সাহায্য করে। কিন্তু যে যখনই এই HCl এর পরিমাণ অতিরিক্ত হয়ে যায়, অর্থাৎ খাবার নেই কিন্তু যে অ্যাসিড আছে, তখন হচ্ছে এই পেটে সমস্যা হয়, অর্থাৎ আমাদের পাকস্থলীতে সমস্যা তৈরি হয়। তো এই জন্য সবসময় একটা জিনিস একটু খেয়াল রাখবা, যে যদিও কেমিস্ট্রি পড়াচ্ছি তার ভিতরে বায়োলজি হালকা চলে আসি, তাও যে আমাদের হচ্ছে যে যখন আমরা খাবার খাই তো একটা রেগুলার টাইম মেইনটেইন করে খাওয়া উচিত। কারণ হচ্ছে আমাদের শরীর সেই হিসাবে, আমাদের শরীরের ভিতরে একটা বায়োলজিক্যাল একটা ক্লক আছে, একটা ঘড়ি আছে। তো শরীরের ভিতরে অনেক কাজ দেখা যায় যে আমাদের আসলে কমান্ড দিতে হয় না বা নির্দেশ দিতে হয় না, শরীরের ভিতরে অটোমেটিক্যালি চলতে থাকে। তো এই যে কাজগুলা, এরা হচ্ছে নির্দিষ্ট একটা টাইম মেইনটেইন করতে থাকে। যেমন ধরো তুমি প্রত্যেকদিন সকালে 10টার সময় ভাত খাও, তো তার মানে হচ্ছে তোমার শরীর জানে যে এই 10টার সময় আমার পেটের ভিতরে এখন খাবার আসবে, তাহলে আমার আগে থেকে HCl বের করতে হবে, অর্থাৎ সে 10টা বাজার কিছুক্ষণ আগে থেকে এই HCl পাকস্থলীতে বের করা শুরু করে। কিন্তু যে ওই দিন মানে কোনো একদিন তুমি 10টার সময় ভাত খেলে না, তখন কি হবে? শরীর তো হচ্ছে HCl আগে থেকে বের করতে থাকবে, কিন্তু যে তোমার পেটের ভিতরে তো ভাত আসতেছে না, খাবার আসতেছে না, তখন সে কার উপরে কাজ করবে? তখন হচ্ছে এই গ্যাস্ট্রিকের প্রবলেমটা হয়। তো এইবার আসি আবার আমাদের কেমিস্ট্রিতে ফিরে আসি, যে HCl অর্থাৎ অ্যাসিডকে প্রশমিত করতে হবে। অ্যাসিডকে প্রশমিত করতে কি দরকার? অবশ্যই ক্ষার দরকার। তো এই অ্যান্টাসিডে মূলত ক্ষার থাকে, এবং অ্যান্টাসিডে যে ক্ষারটা থাকে তা হলো MgOH
টু অর্থাৎ ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড। এবং এই ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের যে সাসপেনশন, এখন সাসপেনশন কি জিনিস? সাসপেনশন হচ্ছে আমরা এই যে বিভিন্ন ধরনের জিনিস মিশাই, বা একটু আগে যেটা দেখিয়েছিলাম যে বালির একটা মিশ্রণ, বালি ও পানির মিশ্রণ, বা লবণ ও চিনির দ্রবণ, এই রকমের এই সাসপেনশনও এক ধরনের মিশ্রণ। জাস্ট এইটুক জেনে রাখো, তোমরা এইচএসসি লেভেলে অর্থাৎ কলেজ লাইফে যে সাসপেনশনের সংজ্ঞা আরো ভালোভাবে পাবা। তো এখন জাস্ট এইটুক জেনে রাখো যে সাসপেনশনও এক ধরনের মিশ্রণ। তো এই ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের যে সাসপেনশনটা আমাদের সিরাপ হিসেবে আমরা ব্যবহার করি, এই সিরাপটাকে বলা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়াম। তার মানে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড কে হচ্ছে আমরা অ্যান্টাসিড হিসেবে ব্যবহার করি, এবং এই ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইডের যে সাসপেনশন এইটাকে বলা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া। এখন মিল্ক অফ ম্যাগনেসিয়া কেন বলা হচ্ছে? ম্যাগনেসিয়াম আছে এই জন্যই ম্যাগনেসিয়া, এটা স্বাভাবিক। কিন্তু মিল্ক কেন বলতেছে? কেননা এই সাসপেনশনটা অনেকটা দুধের মতো দেখতে, মানে সাদা কালারের হয়, এই জন্য আর কি। তো তাহলে দেখো, এই যে আমাদের গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য আমরা ক্ষার ব্যবহার করছি। এরপরে হচ্ছে ধরো আমরা যে বিভিন্ন ধরনের ফলমূল খাই, এই প্রত্যেকটা ফলমূলে হচ্ছে অ্যাসিড থাকে, ফলমূলে অ্যাসিড থাকে। এবং এইখানে এসে একটা জিনিস একটু জানো, অ্যাসিড হচ্ছে দুই ধরনের, একটা জৈব অ্যাসিড, একটা অজৈব অ্যাসিড। তো একটা ব্যাপার হচ্ছে যে পড়াশোনা আসলে হচ্ছে ধাপে ধাপে যেতে হয়। তো এই জন্য তোমরা একবারে এই যে জৈব অ্যাসিড বা অজৈব অ্যাসিড আসলে এখনই একবারে বোঝা সম্ভব না। তো জাস্ট হালকা ভাবে এইটুক জানো যে জৈব অ্যাসিড হচ্ছে যে অ্যাসিড গুলা খাবারের ভিতরে পাওয়া যায়, এইটাই জৈব অ্যাসিড। যে অ্যাসিড গুলা খাবারের ভিতরে পাওয়া যায়, অর্থাৎ ধরো ফল মূলে বা শাকসবজিতে যে অ্যাসিড গুলা থাকে, এইগুলাই হচ্ছে জৈব অ্যাসিড। এবং যেগুলা এই খাবারে পাওয়া যায় না, অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে অ্যাসিড বললে যে জিনিসগুলা নাম আমাদের মাথায় আসে, যেমন ধরো HCl, HNO3 অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তারপরে ধরো সালফিউরিক অ্যাসিড, H2SO4, এরা সবাই হচ্ছে অজৈব অ্যাসিড। এবং এই যে জৈব অ্যাসিড, এরা সাধারণত দুর্বল হয়। এখন অ্যাসিডের আবার সবল বা দুর্বল কি জিনিস? অ্যাসিডের সবল আর দুর্বলের ব্যাপারটা হচ্ছে তোমরা এইভাবে চিন্তা করো যে একটা মানুষকে আমরা সবল বা দুর্বল কোন হিসাবে বলবো? সে তার যে কাজ এইটা সে কত ভালোভাবে করতে পারে। ধরো একটা মানুষের কিছু একটা কাজ আছে, তাকে একটা আমি কাজ করতে দিয়েছি, এখন এই কাজটা যদি সে করতে না পারে তাহলেই তাকে আমরা বলবো দুর্বল। তো এই হিসাবেই যে অ্যাসিডের কাজ আসলে কি, অ্যাসিডের একদম প্রথমে বৈশিষ্ট্য বা সংজ্ঞাতে আমরা দেখেছি যে অ্যাসিড অবশ্যই জলীয় দ্রবণে H+ আয়ন দান করবে। তাহলে অ্যাসিডের কাজ হচ্ছে H+ আয়ন দান করা। এখন যে অ্যাসিড এই কাজটা ঠিকভাবে করতে পারবে না বা খুব ভালোভাবে করতে পারবে না, তারাই দুর্বল। তার মানে দুর্বল অ্যাসিড হচ্ছে যারা জলীয় দ্রবণে H+ খুব বেশি পরিমাণে তৈরি করতে পারে না। অর্থাৎ তুমি যে পরিমাণে অ্যাসিড দিয়েছো সেই তুলনায় তারা H+ খুব একটা তৈরি করতে পারে না, এদেরকেই হচ্ছে দুর্বল অ্যাসিড বলা হয়। এবং সবল অ্যাসিড হচ্ছে তুমি যে পরিমাণে অ্যাসিড দিয়েছো তারা প্রায় সবাই কাজ করে কিসের জন্য? H+ উৎপাদনের জন্য, অর্থাৎ অনেক বেশি পরিমাণে H+ তারা তৈরি করতে পারে। তো এই হচ্ছে দুর্বল আর সবল অ্যাসিড এবং জৈব অ্যাসিড ও অজৈব অ্যাসিড। তো ফলমূলের ভিতরে জৈব অ্যাসিড থাকে এবং এই অ্যাসিড গুলো হচ্ছে যে আমাদের শরীরের জন্য অনেক বেশি প্রয়োজনীয়। তো এরপরে ধরো অ্যাসিডের যে ব্যবহার, জৈব অ্যাসিডের ব্যবহার আসলে অনেক বেশি। যেমন কোন একটা দেশ শিল্প ক্ষেত্রে আসলে কত বেশি উন্নত, এইটা পরিমাপি করা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ এই যে H2SO4, এইটার মানদণ্ডে, অর্থাৎ এইটার সাপেক্ষে হিসাব করা হয় যে কোন দেশ শিল্প ক্ষেত্রে কত বেশি উন্নত। এরপরে ধরো অ্যাসিডের আরো অনেক ব্যবহার, যে ধরো স্বর্ণ, জুয়েলারির যে দোকানগুলো, অর্থাৎ স্বর্ণের যে দোকানগুলো, এইখানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়, HNO3। এরপরে ধরো হচ্ছে যে ব্যাটারি যে তৈরি করা হয়, যে তোমরা দেখবা বিভিন্ন অনুষ্ঠানে মাইক চালাতে হচ্ছে অনেক বড় বড় ব্যাটারি নিয়ে আসা হয়, এই যে এই ব্যাটারিগুলোতে হচ্ছে সালফিউরিক অ্যাসিড থাকে। তো এরপরে এই রকমের যে বিভিন্ন জায়গায় বিস্ফোরক তৈরি করতে অ্যাসিড ব্যবহার করা হয়। এবং একটা দিক হচ্ছে খুবই খারাপ একটা দিক, তোমাদের বইয়ে খুব ভালোভাবে উল্লেখ করা আছে। তো এই দিকের ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিস না আসলে অনেকভাবে ব্যবহার করা যায়, এটা আসলে তোমার উপরে ডিপেন্ড করে যে তুমি কিভাবে ব্যবহার করবে। যেমন এই যে বিস্ফোরকের যে ব্যাপারটা বললাম, যে বিস্ফোরক তৈরিতে অ্যাসিড ব্যবহার করা হয়, এই বিস্ফোরক যখন তৈরি করা হয়েছে তখন কিন্তু আসলে এই বিধ্বংসী চিন্তাটা মাথায় ছিল না। বিস্ফোরক তৈরি করা হয়েছে কিন্তু ভালো একটা কাজের জন্য, ভালো একটা উদ্দেশ্য নিয়ে, কিন্তু যে এখন এটা মানুষের উপরে ডিপেন্ড করে যে তুমি আসলে কোন কাজে ব্যবহার করবে। তো অ্যাসিড যদি তুমি সরাসরি ব্যবহার করতে যাও, অ্যাসিড সরাসরি ব্যবহার করার ক্ষেত্রেও কিছু
দিক রয়েছে, যে ভালো দিক বা খারাপ দিক। আমরা যখন শিল্প কারখানায় ব্যবহার করছি, তারপর ধরো এই যে ব্যাটারির তৈরিতে ব্যবহার করছি, তারপরে স্বর্ণ উত্তোলনে ব্যবহার করছি, এগুলো আসলে ভালো দিক। কিন্তু যে খারাপ দিকটা হচ্ছে যে একটা বাজে প্র্যাকটিস এইটা বলা যায়, যে অ্যাসিড নিক্ষেপ করা হয় এবং সাধারণত এই অ্যাসিড নিক্ষেপের শিকার হয় মেয়েরা। তো এইটা হচ্ছে যে এখন আলহামদুলিল্লাহ যে অনেক কমে গিয়েছে ঘটনাটা, খুবই ভালো ব্যাপার যে আস্তে আস্তে আসলে যদি এই ঘটনা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায় তাহলেই ভালো, আমাদের সমাজের জন্য ভালো। কিন্তু যে এক সময় ছিল যে এই ঘটনাটা অনেক বেশি ছিল, যে প্রায় প্রত্যেকদিন টিভিতে বা খবরের কাগজে এই ঘটনাটা অনেক বেশি আসতো। তো আমরা সবাই আশা করবো যে সমাজ থেকে এইসব বাজে অভ্যাস আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি হচ্ছে তোমাদের অম্ল ও ক্ষারকের ব্যবহার, মোটামুটি এইগুলা জানলে চলবে। আচ্ছা, একটা জিনিস বলা হয় নাই, যে সাবান বা শ্যাম্পুতে হচ্ছে ক্ষার ব্যবহার করা হয়, এই জিনিসটা বলা হয় নাই, সরি। তো এই রকমের এই ছিল মোটামুটি ব্যবহার, যে ব্লিচিং পাউডার, অ্যান্টাসিড, সাবান, শ্যাম্পু এগুলোতে ক্ষার ব্যবহার করা হয়। ফলমূলে অ্যাসিড থাকে শিল্প কারখানা, স্বর্ণের দোকানে বা বিভিন্ন ধরনের ধাতু উত্তোলনে, উত্তোলন বলতে যে খনি থেকে যখন ধাতুগুলা বের করা হয়। এরপরে ধরো হচ্ছে যে ফলমূলে থাকতেছে, তারপরে বিস্ফোরক তৈরিতে, এই সব জায়গায় হচ্ছে অ্যাসিড ব্যবহার করা হয়। এই ছিল মোটামুটি ব্যবহার। আর ব্যবহার আসলে খুব বেশি কঠিন কিছু না, তোমাদের বইয়ে যে অংশটা আছে জাস্ট একবার রিডিং দিলেই বোঝার কথা আর কি।